দিল্লির যন্তর মন্তরের আন্দোলন আপাতত শান্ত বলে মনে হলেও তা যে ধিকি ধিকি জ্বলছে না তা কিন্তু মোটেও নয়। আমি একাধিক এপিসোডে বলেছি যে এই আন্দোলনটার মধ্যে একটা সরকার বিরোধিতার বীজ লুকিয়ে রয়েছে। আর কলকাতায় এই আন্দোলনের যে রূপটা আমরা দেখলাম তা নিয়ে নেটিজেনদের মধ্যে একটা বিভাজন হয়েছে। একজন মনে করছেন এই আন্দোলন ঘিরে রাজ্যকে শুধুই অশান্ত করার চেষ্টা হচ্ছে, রাজ্য সরকারের অনুগামীরা মোটামুটি সেটাই মনে করছেন। এই আন্দোলনের মাধ্যমে বাম ছাত্র ছাত্রীরা, বিশেষত এসএফআই, মানে মূলত সিপিএম এর হাত শক্ত করতে চাইছে। এই আন্দোলনের মাঝে যে কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি সে কথা মোটেও বলা যাবে না। বিশেষ করে সাংবাদিকদের ওপর কিছু বিশৃঙ্খলাকারী যেভাবে হামলা চালিয়েছে তা অবশ্যই নিন্দনীয়। কোনোভাবেই সংবাদ কর্মীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না, এটা ঠিক। এইসব হামলাকারীদের বিরুদ্ধে অবশ্য রাজ্য সরকার খুবই কড়া ব্যবস্থা নিয়েছে। অনেকের বিরুদ্ধে তো গুন্ডা আইনও প্রয়োগ করা হয়েছে, খুবই মারাত্মক। আমরা জানি না সেই সমস্ত যে মামলা করা হয়েছে তার ভবিষ্যৎ কি। কিন্তু সরকারকে একটা কথা মনে করাতে হবে যে সরকারের ভুলে গেলে চলবে না যে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে ক্রমাগত রাজ্য সরকারের যে মেলবন্ধন করা হচ্ছে, যেটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলে আখ্যায়িত করা হচ্ছে, তা কিন্তু সবসময় মোটেই রাজ্যের পক্ষে শুভ হচ্ছে না। কেন? কারণ সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয়েছে বিভিন্ন জিনিস নিয়ে, তেলের দাম, পেট্রোলের দাম, সারের দাম, জিনিসপত্রের দাম, সমস্ত কিছু, বিভিন্ন জিনিস নিয়ে, চাকরি নেই, বেকারি, কর্মসংস্থানের কোনো সুযোগ দেখা যাচ্ছে না, এই সমস্ত জিনিস কিন্তু এবারে এই রাজ্যের মানুষের মধ্যেও চারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করতে হলে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে সরকারকে। এই রাজ্যে হানিমুন পিরিয়ড এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু আগে মোটেই ভাবা যায়। কয়েকটা বড় তথ্য মাথায় রাখলেই বিষয়টা পরিষ্কার হবে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পর্যুদস্ত হয়েছে আমরা জানি। দলের যত নেতা, হাফ নেতা সব মমতাকে ছেড়ে চলে গিয়েছেন। অন্যদিকে ওই আলিমুদ্দিন থেকে ধাক্কা খাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা জড়ো হয়েছে এই এই রাজ্যে, আর সংসদে আবার আলাদা হিসেব। তো যাই হোক, অন্যদিকে কি আছে? অন্যদিকে আছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে। বাংলার মানুষ অনেক আশা করে নতুন সরকার নিয়ে এসেছে, কিন্তু বিজেপি সরকারে বেশ কিছু মন্ত্রী বা নেতা এমন ভাবে কথা বলছেন যেন তারা রাজ্যের মৌরুসি পাট্টা পেয়ে গিয়েছেন, তারা যেন এখানে আজীবন থাকবেন। তা তো হতে পারে না, এটা গণতন্ত্রে তা হয় না। দেখুন, গত নির্বাচনেও মমতার দল 2.5 কোটির বেশি ভোট পেয়েছে, যা 40%-এরও বেশি। অন্যদিকে বিজেপি 45%-এর কিছু বেশি ভোট পেয়েছে। যে ভোট তৃণমূল পেয়েছিল তা কার দৌলতে? সে কি এই যারা ঋতব্রতর পেছনে পেছনে গিয়ে ভিড়েছে তাদের দৌলতে, নাকি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যারা গেছেন তাদের দৌলতে? মোটেই তা নয়। সেই ভোট হয়েছিল মমতার সৌজন্যে। এই কথাটা শুধু আমার কথা নয়, এই কথাটা ফের প্রশান্ত কিশোর বলছেন। लेकिन ये लोगों को नहीं भूलना चाहिए कि दीदी को आज भी 2.5 करोड़ वोट मिला है और वो वोट किसी एमएलए एमपी के भागने से हिलता नहीं है। जितनी समझ मेरी राजनीति की है, वहां पर पॉलिटिकल फोर्स के तौर पर दीदी जब तक है तब तक वही रहेंगी, चाहे जितने लोग अपना जितने गुट बना ले उससे कोई फर्क नहीं पड़ने वाला। আপনারা শুনলেন তো কি বলছেন তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মমতার ভোট। মমতাকে ছেড়ে যারা চলে গেলেন তার কিছু যায় আসে না। এই মমতার সঙ্গে দলের কর্মী সমর্থকদের যে সম্পর্ক অটুট আছে এখনো, তা বোঝা গেল কবে? এই 21শে জুলাইয়ের সভায়। 21শে জুলাইয়ের সভাতে বোঝা গেল দলের তৃণমূল স্তরের কর্মী এবং সমর্থকরা মমতার সভায় মুষ্টিবদ্ধ হাত তুলে জানালেন যে মমতাই তাদের শেষ ভরসা। সকলেই ভেবেছিলেন মমতার শো ফ্লপ হবে। অন্যদিকে যারা আশা করেছিলেন যে ওই আগমার্কা দুলালের তালমিছরির মতন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন তাদের শোটা রমরমিয়ে চলবে, তা হলো না, হয়ে গেল উল্টো।
সব উৎসাহে জল ফেলে দিল তৃণমূলী কর্মী এবং সমর্থকরা। এর মাঝে এই রাজ্যে হয়ে গেল পড়ুয়াদের আন্দোলন, আর সেখানে অশান্তির সৃষ্টি হলো। এই অশান্তি কিন্তু আরো বাড়তে পারে যদি রাজ্য সরকার রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে এটাকে সামলাতে না পারে। সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার অন্তরে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, যা মনে হবে তাই করবেন, এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। যেটা বলছিলাম, এই যে ছাত্র আন্দোলন হয়ে গেল, দেখুন তার আগে কি ছিল, একটু একটু মন্ত্রীদের কথা দেখি। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ রক্তচক্ষু হয়ে ধমক দিলেন ছাত্রছাত্রীদের। আরে বাবা, এই ছাত্রছাত্রীদের নিয়ে আপনাদের চলতে হবে, ভুলে যাচ্ছেন এটা। এই ছাত্রছাত্রীদের মধ্যে পড়ুয়াদের প্রচুর আপনাদের ভোট আছে, যাদের ভোটে আপনারা এসেছেন। এই ছাত্রছাত্রীরা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায়, আপনারা সামলাতে পারবেন না। কেন্দ্র পাচ্ছে না। আসলে সরকারের চিন্তাটা আবার অন্য। সিপিএম যেন এই সুযোগে সরকার বিরোধী আন্দোলন শুরু করে গা গরম করে নিতে না পারে, মানে এই সুযোগে ঢুকে পড়তে পারে, আর ঢুকে তো পড়বেই তারা। আর এটা আবার তথাগত রায়, মানে প্রাক্তন রাজ্যপাল বিজেপি, তিনি তো এই কথাটা সরাসরি বলেই দিয়েছেন। কাজে এই ভয়টা তো আছে তাদের। কিন্তু দিলীপ বাবু নিজের দলের ইতিহাসটাই তো ভুলে বেড়ে দিয়েছেন। অটল বিহারী কোন আন্দোলন থেকে উঠে এসেছিলেন? দিলীপ বাবুর কি মনে নেই কিভাবে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনের সময় অটলের পা ভেঙেছিল, কিভাবে আহত হয়েছিলেন, কিভাবে বিজেপি বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে প্রবল ছাত্র আন্দোলন করেছিল, সেটাও ভুলে গেছেন? কি আর বলি। অবশ্য তিনি বা মুখ্যমন্ত্রী নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিছু কিছু কথা নিশ্চয় বলতে পারেন। সমস্যা কোথায়? সমস্যা হলো যে ন্যারেটিভটা এই বাংলার বিজেপি সরকার শাসন ক্ষমতায় আসার পর থেকে চলছিল, যে বিরোধী শক্তি শেষ হয়ে গেছে, সেটা কিন্তু চলছে না। সেটা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই তেড়ে ফুঁড়ে উঠছে। ছাত্র আন্দোলন জানিয়ে দিল আগামী দিনে এই বাংলার রাজপথ কিন্তু আবার অশান্ত হতে পারে। অশান্ত হওয়ার অনেক কারণ আছে। আর মমতার রাজনৈতিক জীবন সমাপ্ত বলে যে কুনাট্য রচিত হয়েছিল, সেই কুনাট্যের যারা কুশীলব হয়ে মঞ্চে ঢুকে পড়েছিলেন, মানে যারা মমতারই ছিলেন এক সময়ের সঙ্গী সাথী আর মোসাহেব নেতা নেত্রীরা, তারা কি ভাবছেন? তারা ভাবছেন ঢুকে কি হলো। হ্যাঁ, ঢুকে কি হলো তারা জানে, না ঢুকলেই বিপদ হতো। কারণ একদিকে ইডি সিবিআই এর গুঁতো, অন্যদিকে সাধের এমএলএ বা এমপি পদটি খোয়াপার দুশ্চিন্তা। কিন্তু দেখা যাচ্ছে মমতা আবার পথে নেমে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, তার পাশে জড়ো হয়ে যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আবার অন্যদিকে শাসক দলের মধ্যে কিছু অস্বস্তিকর প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বজ্র আটুনি দিয়ে রাজ্যকে ধরতে চাইছেন, মানতে চাইছেন, এবং তিনি অনেক কাজ করছেন বিভিন্ন ধরনের। কিন্তু তিনি কি সব কাজ নিজের ইচ্ছে মতো করতে পারছেন, সিদ্ধান্ত নিতে পারছেন? সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা উঠছে। রাজ্য সরকার কি দিল্লির নির্দেশে চলছে? একটা জিনিস মনে রাখবেন, এই রাজ্য পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত এর আগে কোনোদিন দিল্লির নির্দেশে চলতে চায় বরাবর। এমনকি কংগ্রেসের বিধান রায়ের আমলেও নেহেরুর নির্দেশে হয়নি, কেন্দ্রের নির্দেশে চলেনি, বিধান রায়ের নির্দেশেই চলতো এই রাজ্য। তারপরে সিপিএম এর সময় কি হয়েছে আমরা জানি, তৃণমূলের সময়ও কি হয়েছে আমরা জানি। এখন কিন্তু সেটা পাল্টে যাচ্ছে, এবং তাতে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে এটাই যে কেন্দ্র নিজের যে রাশ ধরে রাখতে পারছে, কিন্তু এখানে দলের নেতা মন্ত্রীদের মধ্যে, রাজ্যে বঙ্গ বিজেপি নেতা মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। মাঠে ময়দানে ছুটছেন অগ্নিমিত্রা পাল, কখনো বাজার পরিষ্কার করার নির্দেশ দিচ্ছেন, কখনো বলছেন রাস্তায় থুতু ফেললে জরিমানা হবে, কখনো বা রাস্তায় যানজট সরানোর নির্দেশ দিচ্ছেন। তার এই ছোটাছুটি আবার প্রাক্তন পুরমন্ত্রী ভীরা রাগিবের প্রশংসা কুড়োচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এখনো কোনো প্রশাসনিক সুব্যবস্থা তৈরি হয় না। হলে একজন মন্ত্রীকে, এই এত উঁচু পর্যায়ের মন্ত্রীকে এইভাবে ছোটাছুটি করতে হয়?
নাকি এইভাবে সারা রাজ্য সামাল দেওয়া যায়? এটা তো হয় না। সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এইভাবে কাজ হয় না, কোনো জায়গাতেই হয় না। তার পক্ষে এই কাজ কি বরাবর করা সম্ভব হবে? কখনো সম্ভব হয়েছে? নাকি তিনি যখনই যাবেন তখন কিছু কাজ হবে, আবার তিনি বাড়ি ফিরে গেলেই সব যেকে সেই? আবার কিছু সময় দেখা যাচ্ছে কিছু মন্ত্রী নিজেদের দপ্তরের বাইরে গিয়ে অন্য মন্ত্রকে সমস্যার দাওয়াই বাতলে দিচ্ছেন। ইতিমধ্যে কিছু এলাকায় আবার তোলাবাজির অভিযোগও উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে, সংবাদপত্রে খবরও হয়েছে। আজকে ছাত্র আন্দোলন ঘিরে বাম ছাত্র যুবরা এখন কিন্তু যথেষ্ট উজ্জীবিত। আবার অন্যদিকে তেমনই উদ্দীপ্ত মমতা, তিনি আবার জানিয়েছেন জেলা সফর করবেন। এদিকে বিজেপি এখনো নিজেদের ঘর সামলাতে পারেনি সব জেলায়। এখন এই যে বিদ্রোহী রণক্রান্ত যারা, মানে ওই ঋতব্রত টিম, তাদের আবার কেউ কেউ যদি মনে করেন যে মন চলো নিজে নিকেতনে বলে মমতার আশ্রয় ফিরতে যান, তখন কি হবে? না না, এখনই তারা এসব ভাবছেন না, আর ভাবার সময়ও নয়। অবশ্য তারা এই অনেকে নিশ্চয়ই এটা ভাবছেন যে এই একেবারে দুদিন আগে তারা এই যে বিজেপির আদ্যশ্রাদ্ধ করে মমতার কৃপায় ভোটে জিতে এলেন, বা রাজ্যসভায় গিয়ে মোদী সরকারকে নাগাজি জবানি খাওয়ালেন, এখন লজ্জার মাথাকে একেবারে এক দৌড়ে ঘাসফুল ছেড়ে কমলপুলে আশ্রয় নেওয়াটা কি ঠিক হয়েছে? আবার মুখ্যমন্ত্রীকেও ভাবতে হচ্ছে, এই যে ঘাস ফুলের কারবারি না এখন পদ্ম বেচতে গেরুয়া শিবিরে ঢুকে পড়েছেন, তাতে আবার তার শিবিরে বিদ্রোহ না লেগে যায়। লেগে কিন্তু গেছে অল্প বিস্তর ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। এক জায়গায় বাম এবং মমতার মিলটা খুব লক্ষণীয়। দুই পক্ষই এখন জানে শৃঙ্খল ছাড়া কারোরই হারাবার কিছু নেই, আর তাদের বেলাগাম হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। কাজে আগামী দিনে আমরা এই রাজ্যে কিন্তু চট করে খুব স্মুথ সেলিং যাকে বলা হয়, খুব আরামে চলে যাওয়া খুব একটা দেখতে পাবো না। আমাদের সামনে উত্তাপ, রাজনৈতিক আঁচ কিন্তু বাড়তে থাকবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।